হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। কাউরে একদম গুলি করে আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমরা কি ক্লাস শুরু করব নাকি আর কয়েক মিনিট দেখবো? আমাকে একটু জানাও। সব কি ঠিকঠাক? তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। দেখো, প্রথমে এখানে প্রোগ্রাম কি সেটা বলা আছে। প্রোগ্রাম কি? আচ্ছা, আরেকটা কথা একটু বলে নেই। আমি কিন্তু তোমাদের বিস্তারিত পড়াতে পারবো না। এখন কোডিং কিভাবে করা লাগে, এইচটিএম কি বলে অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে লেখা লাগে, এটা কিন্তু তোমার পরীক্ষার মধ্যে আসবে। বেসিক থেকে সবকিছু কোয়েশ্চেন আসবে। তো যতটুকু বেসিক দেওয়া দরকার আমি ততটুকু দিব। ঠিক আছে, আশা করি তো সবাই এই চ্যাপ্টারটা একবার হইলেও পড়ছো ইন্টারে। প্রোগ্রাম কি এখানে বলা আছে, যন্ত্রের মাধ্যমে কোনো একটা সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারদের দেয়া ধারাবাহিক যে নির্দেশনার সমষ্টিকে আমরা কি বলি? প্রোগ্রাম বলি। ঠিক আছে, এটা সংজ্ঞা জানার দরকার নেই, জাস্ট দেখানোর জন্য দেখবা, দেখার জন্য দেখবা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? যেই সকল সংকেত বা নিয়ম মেনে কম্পিউটারকে আদেশ, নিষেধ বা নির্দেশ প্রদান করে কোনো কাজ করানো হয় তাকে আমরা কি বলি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। তুমি নির্দিষ্ট একটা নিয়ম মেনে, আচ্ছা, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করি কেন? কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য। সহজ কথা, কম্পিউটারের সাথে কি করার জন্য? কমিউনিকেশন করার জন্য। কম্পিউটারের সাথে তুমি যে কমিউনিকেশন করবা নির্দিষ্ট একটা নিয়ম মেনে করবা না। তুমি যেই আদেশ বা নির্দেশ করবা কম্পিউটারকে,
কিছু সিম্বল ইউজ করতে পারো বা কিছু নিয়ম মেনে করতে পারো, যে নিয়মগুলো মেনে করবা সেই নিয়মগুলোকে আমরা কি বলি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। তো কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম এখানে বলা আছে, যেমন দেখো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম সি হইতে পারে, সি প্লাস প্লাস হইতে পারে, জাভা হইতে পারে, পাইথন হইতে পারে, জাভা স্ক্রিপ্ট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কথা কি বুঝতে পারতেছো নাকি পারতেছো না? মানুষজন কি লাইভে নাই নাকি? দেখো আমরা আমাদের পড়া শুরু করি। ওরা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের ভাষা। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটারের যে নিজস্ব ভাষা আছে সেই ভাষাটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। আর আমরা তো সবাই জানি মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। দ্যাট মিনস মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে শুধু কি থাকবে? 0 আর 1 থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। এটা আশা করি ক্লিয়ার। পরে সোর্স কোড এবং অবজেক্ট কোড। আমি যে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতেছি, আমি কি বাইনারি ভাষায় কমিউনিকেশন করতেছি নাকি আমি নিজের ভাষায় কমিউনিকেশন করতেছি? নিজের ভাষায়। তো নিজের ভাষায় যেই প্রোগ্রামগুলো লেখা হয় সেই প্রোগ্রামটাকে আমরা বলি সোর্স কোড। সেটাকে আমরা কি বলি? সোর্স কোড বা সোর্স ফাইল, যেটাই বলো। আর মেশিনের ভাষায় যে প্রোগ্রামটা থাকে, মেশিনের ভাষার যে প্রোগ্রাম বা প্রোগ্রামের যে মেশিন ভাষাটা, সেটাকে আমরা কি বলি? মেশিন কোড বলি। বাইনারি ভাষায় প্রোগ্রামটাকে আমরা কি বলি? মেশিন কোড। এখন কম্পিউটার তো আসলে আমার নিজের ভাষা বুঝে না, কম্পিউটার বুঝে বাইনারি ভাষা। এখন আমার নিজের ভাষাকে বাইনারি ভাষায় কনভার্ট করার জন্য মাঝখানে একটা অনুবাদক প্রোগ্রাম লাগে, যে অনুবাদক প্রোগ্রামটাকে আমরা কম্পাইলার বলি। যে অনুবাদক প্রোগ্রামটাকে আমরা কি বলি? কম্পাইলার। কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে। এখানে যে সোর্স কোড থাকবে, এই সোর্স কোডকে কিসে কনভার্ট করে? মেশিন কোডে। ঠিক আছে? পরে প্রোগ্রামিং এর কিছু ইতিহাস আছে, ইতিহাসগুলো একটু নিজে পড়তে হবে। আমার এখানে অনেক কিছু দাগানো আছে, দাগানো যা আছে এগুলো আমাদের একটু পড়তে হবে আর কি। তো দেখো আমি একটু বলি কি কি আমাদের পড়তে হবে। প্রোগ্রামিং সর্বপ্রথম তৈরি হয়েছে 1945 সালের দিকে। প্রথম দিকে যে ল্যাঙ্গুয়েজ গুলো ছিল সেগুলোকে আমরা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতাম, প্রথম প্রজন্মের ভাষা। প্রথম দিকে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য নিজের ভাষা ইউজ করলে হইতো না, কম্পিউটারের ভাষা ইউজ করতে হতো। মানে আমরা মেশিন ভাষায় কোড লিখতাম, বুঝছো? মেশিন ভাষায় যদি কোড লিখে, তাহলে এখানে আমার কি মাঝখানে কোনো অনুবাদকের দরকার আছে? দরকার নাই। কিন্তু ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের অনুবাদক প্রোগ্রাম লাগতো না, পরবর্তী ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে লাগতো। বোঝা গেছে? এখানে আসলে আমাদের অনুবাদক প্রোগ্রাম কি করে না? লাগে না। ঠিক আছে? আর ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের যে ভাষা, সেই ভাষাটাকে আমরা কি বলি? মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা বলি, বা বস্তু ভাষাও বলি, যেটাই বলো সেম কথা। দ্বিতীয় প্রজন্মের যে ভাষা, ভাষার সময়সীমা আমাদের মুখস্থ করতে হবে 1950 থেকে 1960। দ্বিতীয় প্রজন্মের ভাষার ক্ষেত্রে প্রথম প্রথম মেশিন কোডের মধ্যে বা মেশিন ভাষায় হচ্ছে ডিরেক্ট আমরা কোড লিখতাম। তখন কিছু বছর গেল, কিছু বছর যাওয়ার পর আমরা কি করলাম? কিছু সিম্বল, কিছু সাংকেতিক চিহ্ন, এগুলো ইউজ করে আমরা কি করলাম? কোডিং লেখা শুরু করলাম। তো কিছু সিম্বল বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা যেই কোডগুলো লিখি বা যেই ভাষাটা ইউজ করি, সেই ভাষাটাকে হচ্ছে আমরা অ্যাসেম্বলি ভাষা বলি বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে? আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা কি কম্পিউটারের ভাষা? না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু সাংকেতিক চিহ্ন, অন্য একটা ভাষা। এই ভাষাটাকে কম্পিউটারের ভাষায় যদি কনভার্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? একটা ট্রান্সলেটর লাগবে। এখানে আমরা যে ট্রান্সলেটরটা ইউজ করি, সেই ট্রান্সলেটরটাকে আমরা অ্যাসেম্বলার বলি। সেই ট্রান্সলেটরটাকে আমরা কি বলি? অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি করে?
অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করে, মানে অ্যাসেম্বলি ভাষাকে বাইনারিতে কনভার্ট করে। ঠিক আছে, পরে হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্মের ভাষা। আমাদের সিলেবাসে যেটা আছে সি প্রোগ্রামিং, সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষার ক্ষেত্রে আমাদের কিছু লাগবে না, শুধু সময়সীমাটা একটু মনে রাখবা। চতুর্থ প্রজন্মের ভাষার ক্ষেত্রে সময়সীমাটা মনে রাখবা। পঞ্চম প্রজন্মের ভাষার ক্ষেত্রে কি করবা, সময়সীমাটা একটু মনে রাখবা, তাইলেই হবে। ঠিক আছে, প্রথম প্রজন্মের ভাষা। প্রথম প্রজন্মের ভাষাটা আমি তোমাকে বলছি, প্রথম প্রজন্মের ভাষা সময় আমরা কি করতাম, কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতাম বাইনারি ভাষায়, মানে কম্পিউটারের নিজস্ব ভাষায়। এখানে কোনো অনুবাদক প্রোগ্রাম লাগে না। তো কম্পিউটারের মেশিনের নিজস্ব ভাষাকে আমরা কি বলি, মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা বলি। আর মেশিন ল্যাঙ্গুয়েজ যেহেতু বাইনারি ভাষা, তো অবশ্যই এটা শুধুমাত্র কি করা হয়, 0 এবং 1 দিয়ে লেখা হয়, অন্য কোনো ভাষায় লেখা হয় না, অন্য কোনো কিছু দিয়ে লেখা হয় না। ঠিক আছে, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমি তোমাকে বলছি, যেই ভাষায় বিভিন্ন সংকেত বা নেমনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে আমরা কি বলি, অ্যাসেম্বলি ভাষা বলি। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলতাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতাম। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি করা হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে বিভিন্ন সংকেত বা নেমনিক ব্যবহার করা হয়। বোঝা গেছে? অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম লেখার জন্য 0 আর 1 ব্যবহার না করে কি করা হয়, বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তো যেহেতু বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, এটা কিন্তু বাইনারি না। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাও, মাঝখানে অবশ্যই আমার কি লাগবে, একটা ট্রান্সলেটর লাগবে বা একটা কম্পাইল ট্রান্সলেটর লাগবে। তো অ্যাসেম্বলি ভাষাকে তুমি যদি মেশিনের ভাষায় কনভার্ট করতে চাও, তাহলে মাঝখানে যে ট্রান্সলেটরটা লাগে সেই ট্রান্সলেটরটাকে আমরা অ্যাসেম্বলার বলি। অলরেডি একবার বলছি, তারপর বলতেছি। নেক্সট যে অ্যাসেম্বলি ভাষার 4টা অংশ থাকে। কয়টা অংশ? এই পুরোটা যদি তোমার অ্যাসেম্বলির একটা ভাষা বোঝাই, এই অ্যাসেম্বলি ভাষাটার 4টা অংশ থাকবে। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। বুঝা গেছে? অ্যাসেম্বলি ভাষার টোটাল 4টা অংশ থাকবে। 4টা অংশের নাম আমাদের একটু মনে রাখা লাগবে, শুধু নামগুলো মনে রাখলেই হবে। একটা হচ্ছে লেভেল, একটা অপকোড, একটা অপারেন্ড, এটা কমেন্ট। ঠিক আছে, লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। লেভেল কি, অপকোড কি, অপারেন্ড কি, কমেন্ট কি, এটা আমার পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝার জন্য আমি এখানে একটু লিখে রাখছি। একটা অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেইনলি ভাবে লেখা হয়। প্রথমে তোমার এখানে লেভেলিং করা থাকে, পরে এখানে কোলন দেওয়া লাগে, পরে একটা অপকোড মানে হচ্ছে একটা স্পেস দিবা, পরে অপারেন্ড মানে কমা অথবা সেপারেটেড লিস্ট, এটা দিতে হবে। দেন কমেন্ট করতে হবে। কমেন্ট করার সময় এখানে অবশ্যই আমাদের কি দেওয়া লাগে, এখানে হ্যাশট্যাগ ইউজ করে কমেন্ট করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝছো। এটা আসলে আমার বিস্তারিত বোঝার দরকার নাই, জাস্ট আমার এখানে অ্যাসেম্বলি ভাষার 4টা অংশ থাকে, এই 4টা অংশ মুখস্থ করলেই হবে। লেভেল কি, অপারেন্ড কি, কমেন্ট কি, অপকোড কি, সবকিছু এখানে লেখা আছে। পিডিএফ দিয়ে দিলে জাস্ট একবার দেখে নিবা, তাইলেই হবে। উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা মানে 3rd জেনারেশন 4th জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো। উচ্চ স্তরের ভাষার সাথে আমার উচ্চ স্তরের ভাষা বলতে আসলে কি বোঝাই, আসলে মানুষের ভাষার কাছাকাছি। ইংরেজি ভাষার সাথে কি আছে, মিল আছে, ইংরেজি ভাষার সাথে মিল আছে। আর এই ভাষা কি যন্ত্র নির্ভর নয়, এবং এটি মানুষের জন্য বোঝা সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। কম্পিউটার সরাসরি বুঝতে যেহেতু পারে না, তো এখানে আমাদের কি করা লাগে, মাঝখানে ট্রান্সলেটর ইউজ করতে হয়। ট্রান্সলেটর আকারে আমরা কি ইউজ করি পরে দেখবো। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা তৃতীয় প্রজন্মের ভাষা। উচ্চস্তরের ভাষার যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো আমাদের মুখস্থ করতে হবে। কি কি? ফোরট্রান, বেসিক, প্যাসকেল, কুবল, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন। এই নামগুলো জাস্ট একটু মনে রাখবা, তাইলেই হবে। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষার মধ্যে শুধু যেটা হাইলাইট করা আছে, হাইলাইট অংশটা পড়লেই হবে, বাদ বাকি লাগবে না। কি আছে এখানে? চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডেটাবেস সংক্রান্ত ভাষা। একটু পরে আমরা ডেটাবেস সিস্টেম পড়বো, সমস্যা নাই। চতুর্থ প্রজন্মের ভাষা মেইনলি আমরা ডেটাবেসের যে কাজগুলো আছে, এই কাজগুলো করার সময় আমরা ইউজ করি। ঠিক আছে, আশা করি বুঝছো। এতটুকু বললেই হবে, আর কিছু লাগবে না। আর পঞ্চম প্রজন্মের ভাষা যেটা, পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই ক্ষেত্রে আমরা ইউজ করি। তো পঞ্চম প্রজন্মের ভাষার মধ্যে উদাহরণগুলো লাগবে আর কি। প্রোলগ হচ্ছে প্রোগ্রামিং লজিক, LISP, পরে মার্কিউরি, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ। মাইক্রোফোন ঠিকই আছে, আমার কণ্ঠ নষ্ট হয়ে গেছে।
বেশি জোরে কথা বলতে পারতেছি না। এখন কি ঠিক আছে সব? ঠিক আছে, এই তো বললো একজন। ঠিক আছে, এই তো বললো একজন। এই কণ্ঠ ঠিক আছে? তুমি তোমার সাউন্ড বাড়াও। অনুবাদক প্রোগ্রাম আমি তো বলছি, আমি কোড লিখবো, কোড কিন্তু আমি না নিজের ভাষায় লিখি। তো নিজের ভাষায় যখন লিখবো, কম্পিউটার তো সরাসরি আসলে এটা বুঝবে না। বোঝানোর জন্য মাঝখানে আমাদেরকে ইউজ করতে হবে, অনুবাদক ইউজ করতে হবে। তো এই অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের থাকতে পারে। কয় ধরনের থাকতে পারে? 3 ধরনের। কি কি? আমাদের এখানে অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের আছে। একটাকে বলি আমরা অ্যাসেম্বলার, একটাকে বলি কম্পাইলার, আর একটাকে কি বলি ইন্টারপ্রেটার। তো প্রত্যেকটার উদাহরণ আমাদের, প্রত্যেকটা নামগুলো আমার একটু মনে রাখা লাগবে আর কি। আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি কাজ হচ্ছে কম্পাইলার নিয়ে। আমাদের সিলেবাসে যে সি প্রোগ্রামিং এর মধ্যে আমরা কম্পাইলার ইউজ করি, বুঝছো? এখান থেকে আমি কি করব, 3টার মধ্যে কম্পাইলার নিয়ে বেশি আলোচনা করবো, বাদ বাকিগুলো আমার একটু জানতে হবে। অ্যাসেম্বলার কি অলরেডি তোমাকে আমি বলে ফেলছি। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলি ভাষাকে কিসে কনভার্ট করে? মেশিনের ভাষায় কনভার্ট করে। এটাকে আমরা বলি অ্যাসেম্বলার। কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি বলতেছি। কম্পাইলারের বেলায় কি হয় আমি একটু বলি, আর ইন্টারপ্রেটারের বেলায় কি হয়। কম্পাইলারের বেলায় সে কনভার্ট করে, সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে, কিন্তু একবারে করে ফেলে, পুরো কোডটাকে সে একবারে ট্রান্সলেট করে ফেলে। আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন ট্রান্সলেট করে। ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন ট্রান্সলেট করে। কম্পাইলার কি, অ্যাসেম্বলার কি অলরেডি বলে ফেলছি। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে, সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করার জন্য আমরা যে প্রোগ্রামটা ইউজ করি সেটাকে আমরা বলি অ্যাসেম্বলার। ঠিক আছে? অ্যাসেম্বলার কাকে বলে লেখা আছে, দরকার নেই। কম্পাইলার কি করে? এটা হচ্ছে আমাদের কোড, সোর্স কোড। এই সোর্স কোডকে তুমি যদি মেশিন কোডে কনভার্ট করতে চাও, তো সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে কে? কম্পাইলার কাকে বলে বলি একটু দেখো। কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার হাই লেভেল ভাষার উচ্চ প্রোগ্রাম মানে হচ্ছে সোর্স কোড। উচ্চ প্রোগ্রাম মানে কি? সোর্স কোডকে বস্তু প্রোগ্রাম মানে মেশিন কোড বা মেশিনের ভাষায় প্রোগ্রামে অনুবাদ করে। এটি সেকেন্ডারি মেমোরিতে থাকে। এটা একটু মনে রাখবা, নির্দিষ্ট কম্পাইলার শুধুমাত্র একটা মাত্র ভাষাকে কি করতে পারে? মেশিন ভাষায় কনভার্ট করতে পারে। তুমি যখন কম্পাইলার ইউজ করবা, কম্পাইলারের মধ্যে শুধুমাত্র একই সময়ে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে, একাধিক ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হবে না, মানে করতে পারবে না আর কি। ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, কিন্তু এটা এই যে লাইন বাই লাইন কনভার্ট করে। শুধু আমাদের এটা মনে রাখলেই হবে। কম্পাইলার পুরোটা একসাথে করে, ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন কনভার্ট করে।
ঠিক আছে, এখন এখানে আসলে আমাদের এটা বুঝতে হবে, প্রোগ্রামের যে ভুল, প্রোগ্রামের ভুলকে আমরা বাগ বলি। প্রোগ্রামের ভুলকে আমরা কি বলি? বাগ। আর প্রোগ্রামের ভুলটাকে সংশোধন করাটাকে আমরা কি বলি? ডিবাগ। ভুল ধরার প্রসেসটাকে আমরা বলি বাগিং, আর ভুল সংশোধন করার প্রসেসকে আমরা বলি ডিবাগিং। এই দুটো আমাদের একটু মুখস্থ করতে হবে। পরে দেখো কিছু এমসিকিউ আছে, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয় না। অলরেডি আমি তোমাকে এটা বলছি, মেশিন ল্যাঙ্গুয়েজে তুমি যদি কোড লিখো তাহলে কিন্তু তোমার কোনো অনুবাদক প্রোগ্রাম দরকার হয় না। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা নিচের কোনটি? অ্যাসেম্বলি ভাষা। অলরেডি বলছি আমি, অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? দ্বিতীয় প্রজন্মের ভাষা, এটাও পড়াইছি। কোনটি সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে? কম্পাইলার সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে, ইন্টারপ্রেটারও করে, অ্যাসেম্বলারও করে। আনসার কি হবে? সবগুলো, কারণ প্রত্যেকটাই আসলে অনুবাদক প্রোগ্রাম। আর সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট কে করে? অনুবাদক প্রোগ্রাম করে। এই জন্য আমাদের আনসার তিনটাই হবে। কোন অনুবাদক এর মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করে? আমি তোমাকে বলছিলাম না, সম্পূর্ণ প্রোগ্রামকে যদি একত্রে অনুবাদ করে তখন এটা হচ্ছে কম্পাইলার, আর যদি লাইন বাই লাইন করে তখন কি এটা? ইন্টারপ্রেটার। বেশ, আমাদের আনসার কি হবে? কম্পাইলার হবে। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, এটা আমাদের একটু মুখস্থ করতে হবে। যেই প্রোগ্রাম তৈরির ধাপ আছে 7টা, এই 7টা ধাপের নাম আমাদের একটু মুখস্থ করতে হবে। আচ্ছা 6টা, 7টা না, 6টা ছিল নাকি 7টা ছিল খেয়াল নাই। 3, আচ্ছা 7টাই, ঠিক আছে। প্রোগ্রাম তৈরির ধাপ হচ্ছে 7টা। কি কি ধাপ একটু মুখস্থ করতে হবে। তুমি যদি প্রোগ্রাম তৈরি করতে চাও, প্রথমে আগে তোমার সমস্যা কি সেটাকে বুঝতে হবে। সমস্যা বোঝার পরে সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে। সমস্যা সমাধানের উপায় কি কি হইতে পারে সেটা তোমার বুঝতে হবে। পরে এই সমস্যাটাকে বিশ্লেষণ করার পর প্রোগ্রাম ডিজাইন করতে হবে। প্রোগ্রাম দুইভাবে ডিজাইন করা যায়। প্রোগ্রাম কয়ভাবে ডিজাইন করা যায়? দুইভাবে। একটা হচ্ছে অ্যালগরিদম, আর এটা কি? ফ্লোচার্ট, যেটা তোমরা একাডেমিকে পড়ছো। তারপর হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন করতে হবে। প্রোগ্রাম উন্নয়ন কি? প্রোগ্রাম উন্নয়ন হচ্ছে কোড লেখা। প্রোগ্রাম উন্নয়ন কি? কোড লেখা। এটা কোড লেখার পর প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে। তুমি বাস্তব জীবন এটা টেস্ট করে দেখবা তোমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা, সেটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম ডকুমেন্টেশন হচ্ছে তুমি প্রোগ্রামগুলোকে কি করবা? সেভ করে রেখে দিবা, পরবর্তী যদি কাজে লাগে কাজে ইউজ করতে পারো যাতে এরকম। আর প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ মানে কোনো কিছু ভুল হলে তুমি এডিট করবা, বা কোনো কিছু অ্যাড করতে চাইলে, কোনো কিছু রিমুভ করতে চাইলে আমরা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করি। আমাদের শুধু নামগুলো মুখস্থ করলে হবে। এবং প্রোগ্রাম ডিজাইন বলতে হচ্ছে আমরা আমাদের কি বুঝি? অ্যালগরিদম, ফ্লোচার্ট। আর প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা উন্নয়ন, উন্নয়ন বলতে আসলে আমরা কি বুঝি? কোড লেখা। এই দুইটা জাস্ট একটু মনে রাখবা, তাহলেই হবে। ধাপগুলো এমসিকিউ থেকে কিভাবে আসবে আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে বুঝবো। মুখে যা বলছি এখান থেকে আসবে। দেখো এটা বলছে প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ নিচের কোনটি? প্রোগ্রাম ডিজাইন কোনটা? এটা না। প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন। আর প্রোগ্রাম উন্নয়ন করা যায় কথা, কোড করা কি কথা না? তো প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটা হবে? প্রোগ্রাম কোডিং। এটা আমাদের আনসার হবে। ঠিক আছে, হ্যাঁ। পরে দেখো কি আছে, প্রোগ্রাম সংগঠন। একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে তোমার এই 3টা টার্ম ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। কি? তোমার কিছু ইনপুট দেওয়া লাগবে, দেন এটা প্রসেসিং হবে, দেন আউটপুট বের করতে হবে। আমি তো বিস্তারিত এখন বোঝাতে পারবো না। একটা প্রোগ্রাম রচনা করার জন্য তোমার ইনপুট দিতে হবে, প্রসেসিং হবে, আউটপুট হবে। ঠিক আছে, এই 3টা জাস্ট মনে রাখবা। তুমি যদি দুইটার সংখ্যা যোগ করতে চাও, সাপোজ তুমি ইনপুট আকারে এ আর বি দিবা, প্রসেসিং এর মধ্যে হচ্ছে এ আর বি যোগ হবে, যোগ হওয়ার পর তোমাকে এই যোগ ফলটা আউটপুটের মধ্যে শো করবে। শেষ 3টা ধাপ। পরে অ্যালগরিদম কাকে বলে? তুমি যে প্রোগ্রামটা রচনা করবা এটাকে যদি তুমি ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ করো, স্টেপ বাই স্টেপ যে বর্ণনা করার প্রসেস, সেই প্রসেসটাকে আমরা কি বলি? অ্যালগরিদম বলি। দেখো সমস্যা সমাধানের যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে কি বলে? অ্যালগরিদম বলে। লিখে আছে, একটু জাস্ট পড়বা। আর তুমি যদি এই অ্যালগরিদমটাকে স্টেপ বাই স্টেপ যে তুমি কাজ করছো, কাজ করার পর এটাকে তুমি যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করো, এটাকে আমরা ফ্লোচার্ট বলি। এটাকে আমরা কি বলি? ফ্লোচার্ট। তো দেখো চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিত্রের সাহায্যে কোন একটা নির্দিষ্ট সমস্যা সমাধান করা হয়, তাকে আমরা কি বলি? ফ্লোচার্ট বলি। অথবা
অ্যালগরিদমের যে চিত্ররূপ, এই অ্যালগরিদমের চিত্ররূপকে আমরা কি বলবো? ফ্লোচার্ট বলবো। ক্লাসে কি মাত্র 3 জন আছো নাকি? এখন ফ্লোচার্টের যে প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখানে আমি লিখে রাখছি, এটা একটু দেখো। প্রোগ্রামের শুরু অথবা শেষ বোঝানোর জন্য উপবৃত্তাকার একটা শেপ লাগে। ইনপুট অথবা আউটপুট বোঝানোর জন্য আমাদের সামান্তরিক দেয়া লাগে। প্রসেসিং বা প্রক্রিয়াকরণ বোঝানোর জন্য আমাদের আয়তক্ষেত্র দেয়া লাগে। সিদ্ধান্ত বা কোন একটা কন্ডিশন বোঝানোর জন্য আমাদের কি দেওয়া লাগে? রম্বস দেওয়া লাগে। এটা আশা করি জানো, তাও বলতেছে। পরে সংযোগ বোঝানোর জন্য আমাদের সার্কেল ইউজ করতে হয়। প্রবাহের যে ডিরেকশন বোঝানোর জন্য আমাদের কি করতে হয়? তীর চিহ্ন ইউজ করতে হয়। তীর চিহ্ন এদিকে মানে প্রবাহ এদিক বরাবর, তীর চিহ্ন নিচে মানে প্রবাহ নিচ দিক বরাবর, তীর চিহ্ন উপরে মানে প্রবাহ উপরের দিক বরাবর, তীর চিহ্ন এদিক বরাবর মানে কি? প্রবাহ বাম দিক বরাবর। আর এই বাদ বাকি দুইটা হচ্ছে অপশনাল, সাবরুটিন এবং বর্ণনা। সাবরুটিনের চিহ্ন এরকম, বর্ণনার চিহ্ন বা টিকার চিহ্ন এরকম। তো এটা জাস্ট এমসিকিউর জন্য একটু মুখস্থ করবা, তাইলেই হবে। ঠিক আছে। প্রোগ্রামের ছাঁচ আছে টোটাল 5টা। কি কি? সরল অনুক্রম, সিদ্ধান্ত বা নির্বাচন, পুনরাবৃত্তি, জাম বা শাখা, সাবরুটিন। তো নিচের দুটো আসলে তোমাদের সিলেবাসে নাই, মেইনলি উপরে 3টা আছে। উপরে 3টার মধ্যে সরল অনুক্রম মানে হচ্ছে নরমাল যে প্রোগ্রাম গুলো আছে, যেটার সঙ্গে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, পরে ক্ষেত্রফল বের করা, টেম্পারেচার সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইটে নেওয়া, ফারেনহাইট থেকে সেলসিয়াসে নেওয়া, কেলভিন থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিন, এই কনভার্সন গুলো হচ্ছে সরল অনুক্রম। সিদ্ধান্ত বা নির্বাচনের মধ্যে আমরা কোনটা ইউজ করি? সিদ্ধান্ত বা নির্বাচনের মধ্যে আমরা ইউজ করি হচ্ছে ইফ এলস। সিদ্ধান্ত বা নির্বাচনের মধ্যে আমরা কি ইউজ করি? ইফ এলস। আর রিপিটেশন বা লুপের ক্ষেত্রে 3 ধরনের লুপ আমরা ইউজ করি: হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। আমরা এই 3টা নিয়েই আলোচনা করব। এই 3টা নিয়ে আলোচনা করলেই মোটামুটি আমাদের প্রোগ্রামিং শেষ হবে। তো দেখো, মেইনলি এখান থেকে আসছে পরীক্ষায়। দেখো বলা আছে, এটা জিএসটি তে আসছিল 2021 সালে। এই প্রত্যেকটি প্রোগ্রাম ফ্লোচার্ট কি নির্দেশ করে? সিদ্ধান্তের বেলায় আমরা এটা ইউজ করতাম না, আমাদের আনসার হবে সিদ্ধান্ত। আমাদের এই ফাংশনটা ভালো করে বুঝতে হবে। মডুলো বা মডুলাস, এটা বলতে আসলে তুমি কি বুঝো? মডুলো বা মডুলাস বলতে হচ্ছে পার্সেন্ট, ভাগশেষ বোঝায়। মডুলো বা মডুলাস বলতে কি বোঝায়? ভাগশেষ। ভাগশেষ মানে কি বলি? মডুলো বা মডুলাস বলতে হচ্ছে আমরা ভাগশেষকে বুঝি। কোন একটা সংখ্যা দিয়ে তুমি যদি ভাগ করো, ভাগ করার পর আমাদের যে ভাগশেষ বোঝানোর জন্য আমরা এই মডুলাসটা ইউজ করি। মডুলাসের যে সিম্বল, সি প্রোগ্রামিং এর মধ্যে মডুলাসের সিম্বল হচ্ছে পার্সেন্টেজ। মডুলাসের সিম্বল কি? পার্সেন্টেজ। দ্যাট মিন্স কি? তুমি যদি 5 কে 2 দিয়ে ভাগ করো, आंसर কত আসবে? 5 কে 2 দিয়ে ভাগ করো। ভাগফল কিন্তু লিখবা না, ভাগফল কিন্তু 2 আসে, কিন্তু আমি কিন্তু ভাগফল লিখবো না, এখানে আমার ভাগশেষ লিখতে হবে। 5 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 2 বার গেলে ভাগশেষ হবে 1। ভাগশেষ যেটা আমাদের আনসার হবে সেইটা। বুঝা গেছে? আবার 10 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 2 বার ভাগ যাবে, ভাগ যাওয়ার পর ভাগশেষ কত হবে? 2। আমাদের যে ভাগশেষ সেটা আমাদের জানতে হবে। যেমন এখানে লিখে আছে, দেখো 5 কে তুমি 2 দিয়ে ভাগ করছো, ভাগশেষ হয়েছে 1। 4 কে তুমি 10 কে তুমি 4 দিয়ে ভাগ করছো, ভাগশেষ হয়েছে কত? 2। আলটিমেটলি মডুলাস বা মডুলো আমাদের কি করে?
যে ভাগশেষটা আছে সেই ভাগশেষটা দেখায়, বুঝছি? ঘুম থেকে গিয়ে টেস্ট নাকি এখন? তানিয়া তালুকদার কি ঘুম থেকে উঠে আসছো? লোভ, লোভ সম্পর্কে আমরা পরে আলোচনা করব, আপাতত তাও একটু বলি। লোভ হচ্ছে ঘোরা, মানে একটা কাজ তুমি যদি বারবার করে ঘুরতে থাকো, এই জিনিসটাকে আমরা লোভ বলি। লোভ মানে পুনরাবৃত্তি, একই কাজ বারবার 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 করার জন্য প্রোগ্রামে আমরা যেই সিস্টেমটা ইউজ করি সেই সিস্টেমটাকে আমরা লোভ বলি, ঠিক আছে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথমটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। প্রথমটা কি? ভেরিয়েবল। ভেরিয়েবল কি সেটা বুঝতে হবে। ভেরিয়েবল মানে চলক, অথবা সহজ বাংলায় যে কোনো একটা ভ্যালু স্টোর করতে পারে তাকে আমরা ভেরিয়েবল বলি। যে কোনো ভ্যালু স্টোর করতে পারে তাকে আমরা কি বলি? ভেরিয়েবল। যেমন এর মধ্যে তুমি চাইলে একটা ভ্যালু রাখতে পারবা, বি এর মধ্যে একটা ভ্যালু রাখতে পারবা, সি এর মধ্যে ভ্যালু রাখতে পারবা, ডি এর মধ্যে, এক্স এর মধ্যে রাখতে পারবা, ওয়াই এর মধ্যে রাখতে পারবা, জেড এর মধ্যে রাখতে পারবা। এই প্রত্যেকটার মধ্যে তুমি ভ্যালু রাখতে পারবা। যে ভ্যালু ধারণ করতে পারে তাকে আমরা ভেরিয়েবল বলি, বা যার মান পরিবর্তন হইতে পারে তাকে কি বলি? ভেরিয়েবল বলি, ঠিক আছে? ডাটা টাইপ, এই যে ভেরিয়েবলের মধ্যে তুমি যে ডাটাগুলো রাখবা, ভ্যালুগুলো রাখবা, পূর্ণ সংখ্যা হইতে পারে শুধু 2, বি এর মধ্যে 2.5 ভগ্নাংশ হইতে পারে, আবার সি এর মধ্যে তুমি শুধু এক্স রাখছো, একটা বর্ণ রাখছো, এরকম হইতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের ভেরিয়েবলের মধ্যে, মানে বিভিন্ন ধরনের তুমি ডাটা রাখতে পারবা, বিভিন্ন ধরনের ডাটাটাকে আমরা ডাটা টাইপ বলি। বিভিন্ন ধরনের ডাটাটাকে আমরা কি বলি? ডাটা টাইপ। ডাটা টাইপ 3 ধরনের আছে, একটাকে বলি আমরা ক্যারেক্টার, একটাকে বলি ইন্টিজার, একটাকে বলি ফ্লোট, আর একটাকে বলি ডাবল। 4 ধরনের ডাটা টাইপ আছে, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। তো কে কত বিট ধারণ করে সেটা আমাদের বোঝা লাগবে। ক্যারেক্টার হচ্ছে 1 বাইট ধারণ করে, ইন্টিজার 4 বাইট ধারণ করে, ফ্লোট 4 বাইট ধারণ করে, ডাবল 8 বাইট ধারণ করে। মুখস্থ করতে হবে এটা, ঠিক আছে? আর ক্যারেক্টার লেখার সময় অবশ্যই আমাদের ডাবল কোটে, সিঙ্গেল কোটেশন দিতে হবে। অবশ্যই কি দিতে হবে? সিঙ্গেল কোটেশন দিতে হবে। আশা করি বুঝছো। পরে ফরম্যাট স্পেসিফায়ার, তুমি যে ডাটাগুলো করছো, ভেরিয়েবলের মধ্যে তুমি যে ডাটাগুলো লিখছো, যেই ধরনের ডাটা লিখছো, কম্পাইলারকে বোঝানোর জন্য আমাদের কিছু স্পেশাল সিম্বল বলো বা সিনট্যাক্স লিখতে হয়। যে সিনট্যাক্স গুলো লিখতে হয় সেটাকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার বলি। যেমন ক্যারেক্টারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, ইন্টিজারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d অথবা %i। আমরা সবসময় %d ইউজ করি। ফ্লোটের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, আর ডাবলের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। ডাবলের আরেকটা নাম হচ্ছে লং ফ্লোট। ডাবলের আরেকটা নাম কি? লং ফ্লোট। আশা করি বুঝছো, মনে রাখবা এটা। এই জন্য ডাবলের বেলায় ফরম্যাট স্পেসিফায়ার দেখো এলএফ আছে, এলএফ মানে লং ফ্লোট। এটা দেখো ঢাকা ইউনিভার্সিটি 22-23 সালে আসছে। ইন্টিজার ডেটা টাইপের মেমোরি স্পেস কত, একটু আগে জাস্ট দেখাইছি। দেখো ইন্টিজারের বেলায় মেমোরি স্পেস কত ছিল? 4 বাইট। আমাদের আনসার কত হবে? 4 বাইট, ঠিক আছে? এখান থেকে 100% শিওর তোমাদের সময় একটা কোশ্চেন আসবে, বলে দিয়েছি আমি। দেখো ভেরিয়েবল নেমিং, ভেরিয়েবল নেমিং মানে হচ্ছে ভেরিয়েবল নামকরণ। ভেরিয়েবলের যদি তুমি নামকরণ করবা, নামকরণে কিছু নিয়ম আছে। কি? ভেরিয়েবল আর কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে তুমি একবার ভেরিয়েবল কে লিখছো ছোট হাতের এ দিয়ে, আবার ভেরিয়েবল কে লিখছো বড় হাতের এ দিয়ে, দুইটা আসলে আলাদা আলাদা ভেরিয়েবল হবে, দুইটা আসলে সেম বুঝাবে না। এটা কি বুঝাবে না? সেম বুঝাবে না, বুঝছো? তুমি তোমার নিজের নাম লিখছো SHAHIN বড় হাতের অক্ষর দিয়ে,
আবার তুমি এটাকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখছো, এটা একটা ভেরিয়েবল আর এটা একটা যদি ভেরিয়েবল হয়, দুইটা আসলে ভিন্ন ভিন্ন ভেরিয়েবল নির্দেশ করবে, সেম ভেরিয়েবল নির্দেশ করবে না। ভেরিয়েবলের নামের মধ্যে কি কি ইউজ করা যাবে? ক্যাপিটাল লেটারে এ থেকে জেড, স্মল লেটারে এ থেকে জেড, সংখ্যার ক্ষেত্রে 0 থেকে 9, আর সিম্বলের বেলায় আন্ডারস্কোর এবং ডলার সিম্বল ইউজ করা যাবে, অন্য কিছু ইউজ করা যাবে। এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, 0 থেকে 9, ডলার সিম্বল এবং আন্ডারস্কোর, আর বাদ বাকি কোনো কিছু ইউজ করা যাবে না। ঠিক আছে? এবং নামের শুরুতে শুধুমাত্র অক্ষর থাকতে পারবে, নামের শুরুতে শুধুমাত্র বর্ণ যেগুলো আছে এই বর্ণগুলো থাকতে পারবে এবং আন্ডারস্কোর থাকতে পারবে। নামের শুরুতে সংখ্যা বা ডলার সিম্বল হইতে পারবে না। যেমন দেওয়া আছে এখানে দেখো 1AB, এটা ব্যবহার করা যাবে না, কারণ নামের শুরুতে কি চলে আসছে? সংখ্যা চলে আসছে, মুখস্থ করতে হবে এটা। আবার নামের ভিতরে কোনো স্পেস থাকা যাবে না। তুমি ভেরিয়েবলের নাম লিখছো SHAHIN, মাঝখানে যদি সেভ স্পেস দিয়ে দাও তাহলে এটা হবে না। স্পেস দিয়ে দিলে আসলে এটা দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল নির্দেশ করবে, সেম ভেরিয়েবল হবে না। ঠিক আছে? রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। রিজার্ভ ওয়ার্ড আছে সি প্রোগ্রামিং এর মধ্যে, টোটাল 32টা ওয়ার্ড আছে, দেখো বইয়ের মধ্যে আছে। এই রিজার্ভ ওয়ার্ড গুলো তুমি ভেরিয়েবলের নামের মধ্যে ইউজ করতে পারবে না। যেমন ইন্টিজার, INT একটা রিজার্ভ ওয়ার্ড, রিটার্ন একটা রিজার্ভ ওয়ার্ড, ফর একটা রিজার্ভ ওয়ার্ড, হোয়াইল একটা রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড ইউজ করা যাবে না। এবং ভেরিয়েবলের নামের দৈর্ঘ্য 31 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। কত ক্যারেক্টারের মধ্যে হইতে হবে? 31 ক্যারেক্টার। তোমরা কি বুঝতেছো নাকি আমি একাই বুঝতেছি কোনটা? লাভাইন বুঝতেছো? কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে কোডের অংশ না, কিন্তু কোডের মধ্যে লেখা থাকে ইউজারকে বোঝানোর জন্য। তুমি কোড বিক্রি করছো, যার কাছে বিক্রি করছো সে যদি তোমার কোড না বোঝে তাহলে হবে। তো বোঝানোর জন্য আমরা সাইড নোট দেই না ম্যাথের মধ্যে? এই সাইড নোটকে কোডের ভাষায় কমেন্ট বলে। কমেন্ট দুই ধরনের হতে পারে, একটাকে বলি আমরা মাল্টিপল লাইন কমেন্ট, আর এটাকে বলি সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট লেখার নিয়ম কি? ভাগ চিহ্ন দুইবার দিয়ে এখানে তুমি যদি একটা লাইনের মধ্যে তুমি যে কমেন্ট গুলো লিখবা সেই কমেন্টটাকে আমরা বলি সিঙ্গেল লাইন কমেন্ট। এখানে তুমি যে কোনো কিছু লিখতে পারো ইংলিশে। ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আর মাল্টিপল লাইন কমেন্ট লেখার নিয়ম কি? ভাগ চিহ্ন দিবা, স্টার দিবা, দেওয়ার পর তুমি 2-3 লাইন লিখবা, শেষের দিকে স্টার দিয়ে ভাগ চিহ্ন দিয়ে শেষ করবা। এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট লেখার নিয়ম। বুঝা গেছে? গলা কষকস করতেছে। অপারেটর, আচ্ছা অপারেটর হলে আমি তোমাকে বলছি, বলতে পারো ছোটবেলা থেকে পড়ে আসছো। প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, ইনটু একটা অপারেটর, ডিভিশন একটা অপারেটর, পার্সেন্টেজ এটা একটা কি অপারেটর। ঠিক আছে? অপারেটর অনেক ধরনের আছে, জাস্ট আমি কয়েকটা অপারেটরের নাম বললাম আর কি। ঠিক আছে? অপারেটর বলে একটু দেখবা। ইনপুট আউটপুট, সি প্রোগ্রামিং এর মধ্যে ইনপুট নেওয়ার জন্য আমাদের এটা ইউজ করতে হয়। ইনপুট নেওয়ার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় ফাংশনটা, সেটাকে বলি আমরা স্ক্যানএফ। সেটাকে আমরা কি বলি? স্ক্যানএফ। আর আউটপুট প্রদর্শনের জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা প্রিন্টএফ বলি। সেটাকে আমরা কি বলি? প্রিন্টএফ। তো স্ক্যানএফ লেখার নিয়ম কি? ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার দেওয়ার পর এখানে n%, এরপর ভেরিয়েবলের নাম। আর প্রিন্টএফ দুইভাবে লেখা যায়। তুমি যদি শুধু কোন একটা ডাটা প্রিন্ট করতে চাও বা ভ্যালু প্রিন্ট করতে চাও তাহলে নিচেটা ইউজ করতে হবে। আর ভ্যালু বাদে তুমি যদি শুধুমাত্র কোন একটা লেখা প্রিন্ট করতে চাও
তাহলে এইভাবে লিখলেই হবে। পিডিএফ এর মধ্যে ডাবল কোটেশনের ভিতর তুমি যা লিখবা সেটা হিসেবে প্রিন্ট করবে। আর যদি ভ্যালু প্রিন্ট করতে চাও আগের মতো ডাবল কোটেশনের ভিতর তোমার এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, কমা দিয়ে ভেরিয়েবলের নাম দিবে, এখানে আবার n% দিও না, তাহলে কিন্তু হবে না। এবং সবার শেষে অবশ্যই সবগুলো শেষে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। আশা করি বুঝছো। ইফ এলস বা কন্ডিশন রিলেটেড যে কোডিং আছে, কন্ডিশন দিয়ে তুমি কিভাবে বুঝবা? কন্ডিশন গুলো আসলে লেখা লাগে কিভাবে? ইফ এলস এর বেলায় ইফ কন্ডিশন, যদি এই কন্ডিশনটা সত্য হয়, লেখার নিয়ম হচ্ছে এটা, ইফ স্টেটমেন্টের ভিতরে হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেই কাজটা করবে, আর কন্ডিশন সত্য না হলে কাজ করবে না, শেষ, ভিতরে যাবে না। এটা ইফ লিখার নিয়ম। আর এলস কি? ইফ এর কন্ডিশন যদি সত্য না হয় তাহলে সবার শেষে আমাদের এলস লেখা লাগে। ইফ এর কন্ডিশন সত্য না হইলে এই কাজটা করবে না, না করলে কি করবে সেটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, বিস্তারিত আমি বলতেছি না, আশা করি সবাই পরে আসছে, জাস্ট আমি একটু মনে করে রেখেছি সবকিছু। ইফ এলস তো আমি বুঝাইলাম, ইফ এলস নিয়ে কোনো কাজ নাই। লোভ, লোভ তিন ধরনের আছে, একটা হচ্ছে হোয়াইল লোভ, ডু হোয়াইল লোভ এবং ফর লোভ। হোয়াইল লোভ লেখার নিয়ম কি? হোয়াইল লোভ লেখার নিয়ম হচ্ছে হোয়াইল ভিতরে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা সত্য হইলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেই কাজগুলো সে করবে, সত্য না হইলে স্কিপ। সত্য হইলে এখানে করে একটা স্টেটমেন্ট থাকবে, তুমি প্রিন্ট করার জন্য বলে সে প্রিন্ট করবে, স্ক্যান করার জন্য বলে সে স্ক্যান করবে, যে কাজগুলো করার জন্য বলবা সেই কাজগুলো করবে। পরবর্তীতে এখানে তোমার কি করতে হবে? এক্সপ্রেশন আপডেট করতে হবে। কি করতে হবে? এক্সপ্রেশন আপডেট করতে হবে। কারণ এক্সপ্রেশন তো সবাই জানো, লোপের বেলায় আমরা এক্সপ্রেশন আকারে আই ধরে নিতাম, আয়ের মান নিজস্ব একটা ভ্যালু ধরে নিতাম, আয়ের মান 0 ধরতাম, মাঝে মধ্যে আয়ের মান 1 ধরতাম, আয়ের মান 2 ধরতাম, আয়ের মান 3 ধরতাম। এটা হচ্ছে এক্সপ্রেশন। আয়ের মান সবসময় যদি 0 আর তুমি 1 রাখলে হবে না, চেঞ্জ করতে হবে। যেভাবে চেঞ্জ করবা, আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, এক এক করে বাড়াবা, এক এক করে কমাবা, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন চেঞ্জ। যারা পড়ছো তারা বুঝতেছো আশা করি। আমি কিন্তু বিস্তারিত এখন চাইলে বুঝতে পারবো না শর্ট সময়। ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের বেলায় নামের মধ্যে এর সংজ্ঞা আছে, কি করার জন্য তোমাকে বলছে। ডু মানে হচ্ছে করা, আর হোয়াইল মানে তো কন্ডিশন, বুঝছো? ডু হোয়াইল লুপের বেলায় কি হয়? ডু এর ভিতর তোমার কি করতে হবে সেটা আগে থেকে লেখা লাগে। কি করতে হবে তুমি আগে থেকে লিখবা, লিখার পর হোয়াইল দিয়ে শেষের দিকে কন্ডিশন দিবা। তুমি আগে তারে বলে দিছো কি করতে হবে, এরপর কখন করতে হবে সেটা বলার জন্য কি করছো? হোয়াইল ইউজ করছো। হোয়াইলের ভিতরে কন্ডিশন, কন্ডিশনের পর অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, ডু কোন একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টের উপর তুমি আপডেট এক্সপ্রেশন করবা, এর মান বাড়াবা নাকি কমা, ইনক্রিমেন্ট করবা নাকি ডিক্রিমেন্ট করবা সেটা লিখবা, লিখার পর হোয়াইলের পর কন্ডিশন, শেষ। বুঝা গেছে? যারা পড়ছে এর আগে অবশ্যই বুঝতেছো। হোয়াইল লুপ পড়াইলাম, ডু হোয়াইল লুপ পড়াইলাম, ফর লুপ। ফর লুপ লেখার নিয়ম হচ্ছে এটা কি? প্রথমে তোমার ইনিশিয়ালাইজেশন করতে হবে, ইনিশিয়ালাইজেশন মানে আয়ের মান তুমি কত ধরবা সেটা। পরে কন্ডিশন চেক করতে হবে, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে সে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই কাজটা করবে, আর যদি সত্য না হয় তাহলে একবার নিচে চলে যাবে। সত্য হওয়ার পর এই কাজটা করবে, করার পর এক্সপ্রেশন আপডেট করবে। এক্সপ্রেশন আপডেট হচ্ছে এটা, মানে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে নিচে যাবে, আবার আপডেট এক্সপ্রেশনটা আপডেট করবে, আপডেট করার পর আবার এখানে আসবে, মানে বারবার এটা ঘুরতে থাকবে। তো ফর লুপ লেখার নিয়ম হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। নেক্সটে যাই। এরপর আমাদের কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করলেই মোটামুটি হবে। এর আগে আমাদের ব্রেক কন্টিনিউ কি বুঝতে হবে। ব্রেক কন্টিনিউ কি? সাপোজ তোমার কাছে একটা কোড আছে, যেই কোডটা হচ্ছে 1 2 3 4 5 এটা প্রিন্ট করে। এটা কি করে? প্রিন্ট করে। এখন তোমাকে যদি বলে লুপ ইউজ করে এখানে এই কোডের মধ্যে কি চেঞ্জ করলে সে শুধু 1 আর 2 প্রিন্ট করবে, অথবা লুপ ইউজ করে কি কোডটা তুমি চেঞ্জ করবা, চেঞ্জ করে কি করলে 1 2 4 5 শুধু এটা প্রিন্ট করবে, অন্য কোনো কিছু প্রিন্ট করবে না, এমন বলতে পারে। আমার কথা কি বুঝছো? মানে কি একবার শুধু প্রিন্ট করছে 1 আর 2, আরেকবার প্রিন্ট করছে 1 2 4 5। 1 আর 2 যখন প্রিন্ট করছে এটা আসলে কি হয়েছে? 1 2 প্রিন্ট করার পর
এরপরে বাদ বাকিগুলো প্রিন্ট করে নাই, সেগুলো সে স্কিপ করে ফেলছে, বাদ দিয়ে দিছে একবার কি করে ফেলছে, বাদ দিয়ে দিচ্ছে। এটা একটা কেস হতে পারে। আর 1 2 4 5 বলে কি হয়েছে, 1 2 প্রিন্ট করছে, প্রিন্ট করার পর যখন 3 আসছে সেটাকে স্কিপ করছে, স্কিপ করার পর বাদ বাকি দুইটা আবার প্রিন্ট করছে। ব্যাপারটা এরকম, বুঝছো? তো তুমি যদি একবারে বাদ দিয়ে দিতে চাও, কোড যদি একবারে বাদ দিতে চাও, মানে তুমি জাস্ট কি করবা, 1 2 প্রিন্ট করার পর বাদ বাকি আর দেখবাই না কি হয়েছে। তাইলে আমরা যেই স্টেটমেন্ট ইউজ করি সেটাকে আমরা বলি ব্রেক। আর মাঝখানে কোন একটা কিছু তুমি যদি স্কিপ করতে চাও, তাহলে আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা কি বলি, কন্টিনিউ। বুঝছো কিনা বলো? ব্রেক মানে একবারে বাদ হয়ে যাবে, ভেঙে যাবে। আর কন্টিনিউ মানে একটা কিছু স্কিপ করবে। আশা করি ক্লিয়ার। পাওয়ার ফাংশন, তুমি যদি কোনো কিছুর পাওয়ার বের করতে চাও, যেমন 2 কিউব a টু দি পাওয়ার 5, এই ফাংশনগুলো বা এই মানগুলো তুমি যদি বের করতে চাও, তাহলে আমাদের যেই ফাংশনটা ইউজ করতে হয় সেটাকে আমরা পাওয়ার ফাংশন বলি। পাওয়ার ফাংশন দেখতে কিরকম, POW লিখবা, একটা সংখ্যা কমার একটা সংখ্যা। এটা আসলে কি মিন করবে, 2 এর মাথায় 3 আছে, 2,3 মানে কি 2 এর মাথায় 3 আছে, মানে 2 কিউব। পাওয়ার ফাংশনের মধ্যে তুমি যদি 8,5 লিখো, তাহলে এটা কি মিন করবে, 8 এর মাথায় 5 আছে, মানে 8 টু দি পাওয়ার। বুঝা গেছে? এই মানগুলো বের করার জন্য আমরা কি করি, পাওয়ার ফাংশন ইউজ করি। ঠিক আছে? স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলো বর্ণের সমষ্টি, অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। যেমন এটা একটা স্ট্রিং, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে না, একটা ক্যারেক্টার, এটা 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 একটা ক্যারেক্টার, সবগুলো ক্যারেক্টার মিলে পুরোটা একটা স্ট্রিং। ওটা কি একটা স্ট্রিং। স্ট্রিং এর লেন্থ, লেন্থ মানে কিন্তু তুমি কতটা ক্যারেক্টার ইউজ করছো সেটাকে আমরা স্ট্রিং এর লেন্থ বলি। লেন্থ কয়টা এখানে, 1 2 3 4 5 6টা, 6টা ক্যারেক্টার ইউজ করছো, এখানে স্ট্রিং লেন্থ হবে 6। স্ট্রিং লেন্থ কি হবে, 6। বুঝা গেছে? স্ট্রিং এর দৈর্ঘ্য কত। স্ট্রিং লেন্থ বের করার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, যে ফাংশনটাকে আমরা বলি strlen। str মানে স্ট্রিং, আর এলিয়ান মানে লেন্থ। তো স্ট্রিং লেন্থের যে স্ট্রিং লেন্থ, কোন একটা স্ট্রিং দেওয়া থাকলে তুমি যদি বের করতে চাও, বের করার জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করতে হয় সেটাকে আমরা কি বলি, স্ট্রিং লেন্থ। জাস্ট মনে রাখবা একটু, তাইলে হবে। ঠিক আছে? এখন থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, এমসিকিউ প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের সি প্রোগ্রামিং শেষ হয়ে যাবে। দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, নিজের কোনটি উচ্চ স্তরের ভাষা নয়। সি প্রোগ্রামিং হচ্ছে উচ্চ স্তরের ভাষা নয়। সি প্লাস প্লাস, জাভা বা পাইথন এটা কিন্তু চতুর্থ জেনারেশন, 4th জেনারেশন বা 5th জেনারেশনের ক্ষেত্রে কাজে লাগে। সি প্রোগ্রামিং 3rd জেনারেশনের ক্ষেত্রে ভাষা, 3rd জেনারেশনের ভাষা। এই জন্য সি এটা উচ্চ স্তরের ভাষা না। নিজের কোনটি কম্পিউটার ট্রান্সলেটর প্রোগ্রাম নয়। কম্পিউটার ট্রান্সলেটর প্রোগ্রাম 3টা শিখছি আমরা, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। এই 3টা বাদে শুধু ডিবাগার আছে। আমাদের আছে কি হবে, ডিবাগার। ঠিক আছে? পরে এটা দেখো, নিচের কোনটি সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলের নাম হইতে পারে না। ভেরিয়েবলের মধ্যে পার্সেন্টেজ হইতে পারে না, এটা আমি তোমাকে বুঝাইছি। ভেরিয়েবলের মধ্যে পার্সেন্টেজ হওয়া যাবে না, পার্সেন্টেজ কোনো সিম্বল ইউজ করতে পারবে না, মানে এটা বাদ। ভেরিয়েবলের মধ্যে হাইপেন হইতে পারে, এটা কিন্তু হাইপেন আন্ডারস্কোর না, আন্ডারস্কোর হচ্ছে নিচে থাকে, হাইপেন মাঝামাঝি থাকে, হাইপেন ইউজ করা যায় না, দ্যাট মিন্স এটাও বাদ। ভেরিয়েবলের নামের শুরুতে সংখ্যা হইতে পারে না, হইতে পারে না, দ্যাট মিন্স প্রথম 3টা বাদ। প্রথম 3টা যেহেতু বাদ, আমাদের আনসার কোনটা হবে, সবগুলো কিন্তু ইউনিভার্সিটিতে আসছে। পরে প্রোগ্রামের ভুল ত্রুটি বের করার জন্য সংশোধন করার যে পদ্ধতি সেটাকে আমরা কি বলি, ডিবাগিং। ভুল বের করাটাকে হচ্ছে আমরা বাগ বলতাম, আর সংশোধন করাটাকে আমরা কি বলতাম, ডিবাগ। ঠিক আছে? বলছিলাম এটা। পরে লোপ শেষ হওয়ার পূর্বেই লোপ থেকে বের হওয়ার জন্য সি ভাষায় কোন স্টেটমেন্ট ইউজ করতে হয়, একটু আগে বলছিলাম। লোপ শেষ হওয়ার আগে তুমি যদি বের হয়ে যেতে চাও, লোপ ভেঙে ফেলতে চাও, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে। যারা কোড করছো তারা এটা বোঝা উচিত, না করলে বুঝবা না। তোমাকে বলছে আয়ের মান শুরুতে 0, আয়ের মান চলবে কত পর্যন্ত, 5 পর্যন্ত। ফর লুপ আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে আয়ের মান এক এক করে বাড়বে। এরকম হইলে তোমাকে বলছে প্রিন্ট করো i+2। আয়ের মান যখন 0,
চলবে কত পর্যন্ত? আয়ের মান 4 পর্যন্ত চলবে, 5 হয়ে গেলে আর চলবে না, 5 এর ছোট পর্যন্ত চলবে। আয়ের মান যদি 0 হয় তাহলে সে প্রিন্ট করবে কত? 0 + 2 মানে 2। আয়ের মান যদি 2 হয়, 1 হয় তাহলে প্রিন্ট করবে 3। আয়ের মান যদি 2 হয় তাহলে প্রিন্ট করবে 4। আয়ের মান 3 হলে প্রিন্ট করবে 5। আয়ের মান 4 হলে প্রিন্ট করবে 6। আয়ের মান যখন 5 তখন লুপই চলবে না। আলটিমেটলি আমাদের ফাইনাল আউটপুট কত হবে? 2 3 4 5 6। এই যে 2 3 4 5 6 এটা आंसर। এই ফাংশনটা দেয়া আছে, বলছে এই ফাংশনটা পূর্ণ সংখ্যায় কত হবে। তো ফাংশন যা আছে আমরা আগে তা লিখছি, লেখার পর দেখো কাজ করলাম। প্রথমে আছে হাফ, হাফ লিখলাম, পরে পাওয়ার ফাংশনের মধ্যে 8,0 আছে মানে কি 8 এর মাথায় 0 হবে, এই যে 8 এর মাথায় 0 লিখলাম, প্লাস এখানে আছে 5% 5% মানে কি 5 কে তুমি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ কিন্তু 1, এই যে 1 লিখলাম, প্লাস 10 এর 10, 10 আর 1 11, এইটার উপর মাথা, এইটার মাথায় যদি 0 থাকে তাহলে आंसर কত? 1। তো 11 আর 1 কত? 12, 12 আর অর্ধেক যোগ দিলে কত? 12.5। কিন্তু কোশ্চেন আমাকে বলছে পূর্ণ সংখ্যায় কত। পূর্ণ সংখ্যা যদি বলে তাহলে দশমিকের আগের অংশটা শুধু নিতে হবে। দশমিকের আগে এখানে কত আছে? 12 আছে, এই জন্য আমাদের आंसर কত হবে? সি ভাষায় বি, বি এর উপর দেখো কোটেশন আছে। কোটেশন থাকলে এটা কি বোঝাবে? ক্যারেক্টার। x = 4, y = 10, তোমাকে বলছে y%x, y%x মানে কি 10% 4। 10 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত সেটা বের করতে বলছে। ভাগশেষ কত হবে? 2 হবে। অলরেডি বুঝিয়েছি এগুলো। একটি চলকের নামকরণে কোনটি ব্যবহার করা যায় না? চলকের নামকরণে এট দ্য রেট ব্যবহার করা যায় না, বাদ বাকি সবগুলো ব্যবহার করা যায়। কোডিং আমাদের এতটুকুই ছিল, আশা করি বুঝতে পারছো। সি প্রোগ্রামিং আমাদের শেষ, আমরা এখন ডাটাবেস শুরু করব। ঠিক আছে, ডাটাবেস হচ্ছে তোমাদের কি বলে, সিলেবাসে ছিল না। আমি যতটুকু বেসিক থেকে পড়ানো যায় ততটুকু দেখাবো, কিছু করার নাই আর কি, করতে হবে। দেখো ডেটাবেস কি সেটাকে আমাদের বুঝতে হবে। তোমরা কি ক্লাসে আসো নাকি নাই? রেসপন্স করো ক্লাসে আসো কিনা, আমাদের আর আধা ঘন্টা লাগবে শেষ করতে। HTML তোমাদের মহিবাই ক্লাস নেবে, সমস্যা নেই,
তাদের তো 1 নম্বর 2 নম্বর তো আমি বলে দিয়েছি কি কি পড়া লাগবে, আমি তো ক্লাস নিলাম। আজকে 5-6 শেষ হবে, 3 নম্বর ক্লাস চ্যাপ্টারের উপর তো অলরেডি 2টা বা 3টা অনেক ক্লাস হয়েছে। বাদ বাকি HTML যেটা আছে HTML এর উপর তোমাদের 1টা বা 2টা ক্লাস নিয়ে শেষ করে দিবে আর কি আইসিটি। আর ম্যাথমেটিক্স এর কিন্তু মোটামুটি সব শেষ, শুধু সূচক লগারিদম বাকি আছে। সূচক লগারিদমের উপর ইয়াসিন ভাই একটা ক্লাস নিয়ে নিবে, তাহলে হবে। দেখো ডেটাবেস কাকে বলে? ডেটাবেস মানে কি? ডেটা মানে তথ্য, এটা তো জানো। আর বেস মানে হচ্ছে ভান্ডার। বেস মানে কি? ভান্ডার। তো ডেটাবেস মানে হচ্ছে তথ্যের ভান্ডার। ডেটাবেস মানে কি? তথ্যের ভান্ডার, যেখানে অনেকগুলো তথ্য থাকে। যেখানে অনেকগুলো তথ্য কি করে থাকে, তাকে আমরা কি বলি? ডেটাবেসের ভান্ডার বলি। যেমন তোমরা যে এখানে অনলাইন কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের তথ্য কি আমাদের কাছে আছে না? হ্যাঁ আছে। কিন্তু তোমাদের নাম কি, গুগল ফর্ম তো ফিল আপ করছিলা তাই না? নাম কি, স্কুল কোনটা বা কলেজ কোনটা, বা তুমি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছো, তোমার ফোন নাম্বার কোনটা, ফেসবুকের আইডি লিঙ্ক কোনটা, পরে ফেসবুকের আইডির নাম কি, হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা, সবকিছু ডাটা দিছো না? ডাটা কিন্তু দিছো। এই সবগুলো ডাটা একত্রে যেখানে রাখা আছে সেটাকে আমরা ডাটাবেস বলি। সেটাকে আমরা কি বলি? ডাটাবেস বলি। তো এখানে বলছে দেখো, ডাটাবেস হলো তথ্য বা ডেটা সাজিয়ে রাখার একটি সংগ্রহশালা, যেখানে ডেটাগুলো নির্দিষ্ট কাঠামো অনুযায়ী কি সংরক্ষণ, হালনাগাদ, খোঁজা বা ব্যবস্থাপনা করা যায়। অনেক তথ্য একসাথে সঞ্চয় বা ব্যবস্থাপনা করার একটা উপায় হচ্ছে কি? ডাটাবেস। ডাটাবেস 2 ধরনের হতে পারে। ডাটাবেস কয় ধরনের হতে পারে? 2 ধরনের। একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগ হচ্ছে হাতে কলমে, যদি আমি খাতা কলমের মধ্যে লিখে লিখে যদি তোমাদের ডাটাগুলো লিখে রাখতাম হাতের, যে তোমার স্কুল কলেজে বেতন দিতে স্কুলের, বা তোমার নিজের যে ভর্তির রসিদ গুলো থাকতো, এগুলো কি হাতে কলমে থাকতো না? তাকে তোমাদের অনলাইন রসিদ দিত, সবগুলো কিন্তু হাতে কলমে থাকতো। হাতে কলমে যখন কাজ করে এটা আমরা ম্যানুয়াল বা অফলাইন বলতে পারো। আর অনলাইন ভিত্তিক যেটা বা সফটওয়্যারের মাধ্যমে তুমি যদি কাজ করো সেটা হচ্ছে আমরা ডিজিটাল বলি। বোঝা গেছে? তো ডেটাবেস কিন্তু অ্যানালগ হতে পারে, ডিজিটালও হতে পারে। বর্তমান যুগে সবচেয়ে বেশি ডিজিটাল ইউজ করা হয়। অ্যানালগ কখন ইউজ করতো? যদি স্টুডেন্ট সংখ্যা কম থাকে, সাপোজ স্টুডেন্ট সংখ্যা 100, 200, 300, 500, তাহলে হাতে কলমে করলে কোনো সমস্যা নাই। বা স্টুডেন্ট সংখ্যা যদি 20 লাখ হয়, তাহলে কি তুমি হাতে কলমে করতে পারবা? সম্ভব এটা না। হাতে কলমে তুমি 20 লাখ স্টুডেন্টের ডাটা নিয়ে কাজ করতে পারবা না। যখন স্টুডেন্ট সংখ্যা বেশি বা জনসংখ্যা বেশি, তখন আমাদের কাজ করার জন্য কি করতে হবে? অবশ্যই সফটওয়্যারের কাজ লাগবে, সফটওয়্যার ছাড়া হবে না। আশা করি বুঝছো। তো ডেটাবেস হচ্ছে সফটওয়্যার ভিত্তিক কাজ আর কি, সহজ কথা। ডেটাবেস কোথায় কোথায় ইউজ করা লাগবে অলরেডি বলে ফেলছি। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তুমি ইউজ করতে পারো। পরে পুরাতন পদ্ধতি আর নতুন পদ্ধতির মধ্যে পার্থক্য কি? দেখো, আমরা যদি হাতে কলমে লিখতাম সময় লাগতো বেশি, আধুনিক পদ্ধতির মধ্যে সময় লাগবে কম। পুরাতন পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, বর্তমান পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা কম। পুরাতন পদ্ধতিতে ডাটা খোঁজা বেশি কষ্টসাধ্য, আর বর্তমানে কি বর্তমান যে পদ্ধতি আছে সেখানে কি সার্চ করলে তুমি সবগুলো ডাটা অটোমেটিক চলে আসছে, ইজি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমাদের সফটওয়্যার গুলোর নাম একটু মুখস্থ করতে হবে। কোনটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার, এই নামগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? MySQL, PostgreSQL, Oracle Database, Microsoft SQL Server, Microsoft Excel, SQLite বুঝতে হবে। পরে সিম্পলিফাইড কম্পিউটার। একটা সিম্পল কম্পিউটারের 3টা অংশ থাকে। একটা সিম্পল কম্পিউটারের 3টা অংশ। একটা অংশ হচ্ছে এইটা, যেটাকে আমরা ইনপুট বলি। একটা অংশ হচ্ছে এইটা, যেটাকে আমরা আউটপুট বলি। আর মাঝখানে যে অংশটা, সেই অংশটাকে বলি আমরা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মাঝখানে অংশটাকে আমরা কি বলি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ এর ভিতরে আবার 3 ধরনের জিনিসপাতি থাকে। কি কি থাকে? একটা কন্ট্রোল ইউনিট থাকে, একটা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট থাকে, আর একটা মেমোরি কার্ড থাকে। একটা কি থাকে? মেমোরি কার্ড। এখন এই মেমোরির মধ্যে আবার 2 ধরনের টার্ম আছে। একটাকে বলি আমরা প্রাইমারি মেমোরি, আর এটাকে কি বলি? সেকেন্ডারি মেমোরি। বুঝছো? একটা কম্পিউটারের মধ্যে মেনলি এই জিনিসগুলো থাকে। ইনপুট থাকে, আউটপুট থাকে, আর সিপিইউ থাকে। ইনপুট মানে হচ্ছে কিবোর্ড বা যে এগুলো ইউজ করি, কিবোর্ড বলতে পারো অথবা মাউস বলতে পারো, সেটা হচ্ছে ইনপুট। আর আউটপুট হচ্ছে আমাদের ডিসপ্লে বা মনিটর, সেটা হচ্ছে আউটপুট। আর সিপিইউ হচ্ছে যে বড় বক্স থাকে না কম্পিউটারের মধ্যে, এই বড় বক্সের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে, এই পুরোটা হচ্ছে সিপিইউ, ঠিক আছে? এখানে আসলে আমাদের মেমোরি কার্ড নিয়ে একটু আলোচনা করা লাগবে।
মেমোরি কার্ড মেইনলি দুই ধরনের, একটা প্রাইমারি মেমোরি, একটা কি সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি আবার দুই প্রকার, একটাকে বলি আমরা র্যাম আর একটাকে বলি রম, র্যাম রম। আর সেকেন্ডারি মেমোরি চার ধরনের থাকে, এইচডিডি, এসএসডি, অপটিক্যাল ড্রাইভস, ফ্ল্যাশ ড্রাইভস। ঠিক আছে, মুখস্থ করতে হবে। এখন র্যামের পূর্ণরূপ কি, রমের পূর্ণরূপ কি, এইচডিডি, এসএসডি এর পূর্ণরূপ কি মুখস্থ করতে হবে। কি কি দেখো, র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, এসএসডি মানে সলিড স্টেট ড্রাইভ, আর এইচডিডি মানে কি হার্ড ডিস্ক ড্রাইভ। বুঝছো কিনা? আমাদের এই 15 বুলেটটা মুখস্থ করতে হবে। নেক্সট যাই। কারণ আমরা যে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি কথা বলতেছিলাম, প্রাইমারি মেমোরিকে তুমি চাইলে ভোলাটাইল মেমোরি বলতে পারবা, আর সেকেন্ডারি মেমোরিকে তুমি চাইলে কি বলতে পারবা, নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরির মধ্যে কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো একটু দেখে নিবা, দেখলেই হবে। পিডিএফ তো আমি দিব, পিডিএফ এর মধ্যে দেখবা, দেখলেই হবে। এখানে আহামরি গুরুত্বপূর্ণ কিছু নাই, থাকলে বসে আমি দেখাই দিতাম। ফাইল আর ডেটাবেসের মধ্যে পার্থক্য কি, তুমি তো ডাটাগুলোকে চাইলে ফাইল আকারে রাখতে পারতা, বা ডেটাবেস আকারে রাখতেছি কেন? ফাইল আর ডেটাবেসের মধ্যে পার্থক্য কি, ফাইলের মধ্যে রাখলে আসলে ডুপ্লিকেট ডাটা হইতে পারে বেশি, মানে ফাইলের মধ্যে কি হয়, ডুপ্লিকেট জিনিস বেশি থাকে। তুমি দেখবা তোমার ফোনের মধ্যে তোমার একই ছবি 10 বার আছে, ডুপ্লিকেট ডাটা বেশি, কিন্তু ডেটাবেসের মধ্যে ডুপ্লিকেট ডাটা থাকবে না। ফাইল কিন্তু নিরাপত্তা কম, ডেটাবেসের মধ্যে নিরাপত্তা বেশি। একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের কোনো সম্পর্ক থাকে না, কিন্তু ডেটাবেসের মধ্যে একটা ফাইলের সাথে আরেকটা সম্পর্ক থাকে। ছোট কাজের বেলায় ফাইল ইউজ করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু বড় প্রতিষ্ঠান বা জটিল তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় ডেটাবেস ইউজ করতে হয়। এটা হচ্ছে পার্থক্য। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা কি একবার পড়লেই হবে, গুরুত্বপূর্ণ না। বললাম ডেটাবেস মেনলি দুই ধরনের আছে। ডেটাবেস মানে কিন্তু তথ্যের ভান্ডার, আর তথ্যগুলোকে আমরা টেবিল আকারে তৈরি করি বা টেবিল আকারে লিখি। তথ্যগুলোকে আমরা কি লিখি, টেবিল আকারে লিখে থাকি। এখন টেবিল আকারে যদি তুমি লিখবা, টেবিলের প্রত্যেকটা ডাটার সাথে প্রত্যেকটা ডাটার, মানে এখানকার ডাটার সাথে যদি এখানকার ডাটা সম্পর্কযুক্ত থাকে, ওই ডেটাবেসকে আমরা রিলেশনাল ডেটাবেস বলি। আর এখানকার ডাটার সাথে এখানকার ডাটা যদি সম্পর্কযুক্ত না থাকে, ওইটাকে আমরা কি বলি, নন রিলেশনাল ডেটাবেস বলি। বুঝছো কিনা বলো? পরে রিলেশনাল ডেটাবেস কাকে বলে সংজ্ঞা লিখে আছে, আমার সংজ্ঞা জানার দরকার নাই। রিলেশনাল ডেটাবেসের যে উদাহরণগুলা, এই উদাহরণগুলো জানলেই হবে। বর্তমান ব্যবহৃত রিলেশনাল যে ডেটাবেস গুলো আছে সেগুলো কি, PostgreSQL, MySQL, Oracle, SQLite। এই নামগুলো মুখস্থ করলেই হবে, আর কিছু লাগবে। পরে দেখুন নন রিলেশনাল এসকিউএল ডেটাবেস যেটা আছে, নন রিলেশনাল এসকিউএল কে আলাদাভাবে নো এসকিউএল ও বলা হয়। এটা জাস্ট একটু মনে রাখবে, ঠিক আছে? আর কিছু এখানে লাগবে না। আর আমাদের মেইনলি রিলেশনাল ডেটাবেস নিয়ে কাজ, অন্যগুলো নিয়ে কাজ নেই। রিলেশনাল এবং নন রিলেশনাল ডেটাবেসের যে পার্থক্য, এটা তুমি জাস্ট চাইলে একটু দেখতে পারো। এই যে এখানে বলা আছে, বহুল ব্যবহৃত রিলেশনাল ডেটাবেস হচ্ছে MySQL, আর বহুল ব্যবহৃত নন রিলেশনাল যে ডেটাবেসটা আছে সেটা কি, ম্যাঙ্গো বিডি। এই দুটো নাম একটু মুখস্থ করবা, তাহলেই হবে, ঠিক আছে? রিলেশনাল ডেটাবেস মডেল, এখানে আমার কি কি লাগবে, শুধু উপরে যে দুইটা দাগানো আছে সেটা, সে দুইটা পড়লেই হবে, আর বাদ বাকি কিছু লাগবে না। তুমি দেখো 1960 সালে বিখ্যাত বিজ্ঞানী চার্লস বেকম্যান ডাটাবেস, ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সর্বপ্রথম তৈরি করছে কে, বিজ্ঞানী চার্লস বেকম্যান, ঠিক আছে? আর পরবর্তীতে এর উপর ভিত্তি করে 1970 সালে ইএস চড তত্ত্বকে পরিবেশন করার জন্য একটা মডেল প্রস্তাব করছে, যে মডেলটাকে আমরা কি বলি, ডেটাবেস মডেল বলি, বা ডেটাবেস মডেলের আবিষ্কারক কে, ইএফ চড। কত সালে? 1970 সালে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আবিষ্কার করেছে কে, চার্লস বেকম্যান। কত সালে? 1960 সালে। এটা মুখস্থ করলেই হবে। ক্লিয়ার আশা করি। ডেটাবেসের কাঠামো, ডেটাবেস তো টেবিল আকারে থাকে, অলরেডি তোমাকে বলছি যে টেবিল আকারে থাকবে। এখন টেবিলের মধ্যে, টেবিল নামটা বলছো, এর মানে কি, এখানে অনেকগুলো সারি থাকবে, অনেকগুলো কলাম থাকবে। মাথার মধ্যে তো আসলে এটাই আসে, এখানে যে অনেকগুলো সারি থাকবে,
এগুলো হচ্ছে সারি, এগুলো কি কলাম। টেবিলের নাম বলছো মানে অবশ্যই এখানে কি থাকবে, অনেকগুলো সারি থাকবে, অনেকগুলো কলাম থাকবে। এই যে সারি এবং কলাম, এদের আলাদা কিছু নাম আছে ডেটাবেজের ভাষায়। যে কলামগুলো আছে সেই কলামগুলোকে হচ্ছে আমরা ফিল্ড বলি, কলামগুলোকে আমরা কি বলি, ফিল্ড। আর যে সারিগুলো আছে সেই সারিগুলোকে আমরা রেকর্ড বলি, সারিগুলোকে আমরা কি বলি, রেকর্ড। এবং ডেটাবেজের প্রত্যেকটা যে ছোট ছোট ঘর, যেই ঘরগুলো আসলে ডাটা ধারণ করে সেই ঘরগুলোকে আমরা সেল বলি, সেই ঘরগুলোকে আমরা কি বলি, সেল। সেই ঘরগুলোকে আমরা কি বলবো, সরি, এই যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আমরা কি বলি, সেল বলি। আপাতত একটু মনে রাখো, দেখো একটু। দেখো এরপরে কয়েকটা এমসিকিউ সলভ করি। এই যে এটা তোমাকে বললাম, এটা হচ্ছে রেকর্ড সারিগুলা, আর প্রত্যেকটা কলামকে আমরা কি বলি, ফিল্ড বলি। নিচে কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, মাইক্রোসফট অ্যাক্সেস, নামগুলো লিখা ছিল, মুখস্থ করলেই পারবা। কোনটা ডেটাবেজের ভিত্তি বলা হয়, এটা একটু ভুল আছে এখানে। হ্যাঁ, ডেটাবেজের ভিত্তি বলা হয় ফিল্ডকে। প্রাইমারি কি, প্রাইমারি কি কাকে বলে, টেবিলের মধ্যে এরকম একটা ডেটা থাকতেই পারে বা এমন ডেটার একটা কলাম থাকতেই পারে যে কলামটা প্রত্যেকটা ডেটাকে আলাদা করে, প্রত্যেকটা ডেটা আলাদা আলাদা, কোনো কিছু সেম হওয়ার সম্ভাবনা নাই, সেটাকে আমরা প্রাইমারি কি বলবো। যেমন স্টুডেন্ট আইডি, দুইজনের স্টুডেন্টের রোল কি সেম হইতে পারে না, মোবাইল নাম্বার সেম হইতে পারে, পারে না। যারা সেম হইতে পারে না তাদেরকে আমরা কি বলি, প্রাইমারি কি বলি। ঠিক আছে। কম্পোজিট কি বলে, কাকে বলে, যদি এরকম হয়ে যায় যে দুইটা টেবিল মিলে আমাদের একটা কি, সরি দুইটা কলাম মিলে আমাদের একটা কি করতে হয়, প্রাইমারি কি তৈরি করতে হয়। দুইটা কলাম মিলে যদি একটা প্রাইমারি কি তৈরি করা লাগে তখন এটাকে আমরা বলি কম্পোজিট কি। জাস্ট নামগুলো বললেই হবে, আর কিছু লাগবে না। দুইটা প্রাইমারি কি মিলে যদি একটা কি তৈরি করা হয়, সরি দুইটা কলাম মিলে যদি একটা প্রাইমারি কি তৈরি করা হয় তাকে আমরা কম্পোজিট কি বলবো। এসকিউএল কাকে বলে, এখানে আমাদের সবকিছু বোঝার দরকার নাই, শুধু এসকিউএল এর 15টা জানলেই হবে। এসকিউএল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নেক্সট যাই। এসকিউএল এবং সি প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য কি, এটা তোমাদের দরকার নাই। যদি একাডেমিকে পড়াশোনা করতে তাহলে সৃজনশীলের খতে এটা আসতো, আপাতত আমার দরকার নাই। এসকিউএল এর মধ্যে আমরা যে ডাটাগুলো ইউজ করি এর কিছু ডাটা টাইপ আছে। সি প্রোগ্রামিং এর মধ্যে যেরকম ডাটা টাইপ ছিল, এসকিউএল এর মধ্যে কি আছে, ডাটা টাইপ আছে। যেমন একটা ডাটা হচ্ছে টেক্সট, তুমি কোন একটা কিছুর ঠিকানা লিখতে গেলে অথবা নিচের নাম লিখতে গেলে কি করা লাগবে, ডাটা টাইপ দিতে হবে টেক্সট। বার্চার, বার্চার ওয়ান কাইন্ড অফ ঠিকানাই, কিন্তু এখানে কি করতে হবে, লেন্থ আগে থেকে বলা থাকবে, মানে তুমি সর্বোচ্চ কতটা লেন্থ ইউজ করতে পারবে সেটা। ঠিক আছে। ডেট, তুমি যদি তারিখ তৈরি তারিখ লিখতে চাও তাহলে তোমার ডাটা টাইপ দিতে হবে ডেট। নাম্বার বা কোনো সংখ্যা লিখতে চাইলে তোমার ডাটা টাইপ দিতে হবে নাম্বার বা ইন্টিজার, যেটাই বলো। পরে ওএলই, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওএল এর পরিণত কি, অবজেক্ট লিঙ্কিং এমবেডেড, সরি এমবেডিং, অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। এটা আমরা কখন ইউজ করি, তুমি যদি কোনো জায়গার মধ্যে ছবি যুক্ত করতে চাও ডেটাবেজের মধ্যে, বা ডকুমেন্ট যুক্ত করতে চাও, এক্সেল শীট যুক্ত করতে চাও, সাউন্ড যুক্ত করতে চাও, মানে ছবি, ভিডিও, ফাইল বা ডকুমেন্টস, ওইগুলো তুমি যদি অ্যাড করতে চাও তাহলে আমাদের যেই ডাটা টাইপটা ইউজ করতে হয় সেটা কি, ওএলই। কোন লিংক, এই যে এরকম যদি লিংক youtube.com বা google.com, এই যে লিংক গুলো আছে, লিংক তুমি যদি যুক্ত করতে চাও তাহলে আমাদের ডাটা টাইপ আকারে হাইপার লিংক ইউজ করতে হবে। তুমি যদি সময় অ্যাড করতে চাও তাহলে অবশ্যই তোমার ডাটা টাইপ আকারে কাকে দিতে হবে, টাইমকে দিতে হবে। ঠিক আছে। পরে টেবিল তৈরি, টেবিল তৈরি করার জন্য জাস্ট আমাদের এইটা বুঝলেই হবে, আর কিছু লাগবে না।
টেবিল তৈরির সিস্টেম বা মেথড কি? ডেটাবেস কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি টেবিল তৈরি করতে গেলে তোমার কুয়েরি ইউজ করতে হবে বা সিনট্যাক্স দিতে হবে। সিনট্যাক্সটা কি? এরকম, জাস্ট এটা মুখস্থ করতে হবে। টেবিলের কোয়েরি কি? প্রথমে লিখতে হবে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল লেখার পর এখানে তোমার টেবিলের নাম দিতে হবে, তুমি যে টেবিলটা তৈরি করতে চাইতেছো তার নাম কি, ঠিক আছে? প্রথমে দিতে হবে এখানে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিলের পর টেবিলের নাম, টেবিলের নাম দেওয়ার পর টেবিলের মধ্যে কি কি কলাম দিবা, প্রত্যেকটা কলামের নাম দিবা এবং এই কলামের মধ্যে যেই ধরনের ডাটা বসবে তার ডাটা টাইপ দিতে হবে। তার কি দিতে হবে? ডাটা টাইপ। উদাহরণস্বরূপ তুমি দেখো একটা ক্রিয়েট টেবিল দিছো, টেবিলের নাম দিছো কি? স্টুডেন্ট। টেবিলের নাম স্টুডেন্ট দেওয়ার পর টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে? নেম একটা কলাম থাকবে, আর নেমের মধ্যে তুমি নাম লিখবা। নাম লেখার জন্য আমাদের ডাটা টাইপ কি দিতে হয়? টেক্সট দিতে হয়, এজন্য টেক্সট দিতে হবে। ক্লাস একটা কলামের নাম, ক্লাসের মধ্যে সংখ্যা লিখবা। সংখ্যা লেখার জন্য এই জন্য তুমি এখানে কি দিছো? ডাটা টাইপ আকারে ইন্টিজার। সিমিলার হবে রোল। রোল মানে সংখ্যা, সংখ্যা বোঝানোর জন্য তোমার এখানে ডাটা টাইপ কি দিতে হবে? ইন্টিজার। সেকশন শাখা, শাখা বোঝানোর জন্য তোমার কি দিতে হবে? ডাটা টাইপ টেক্সট। ঠিক আছে? এটা হচ্ছে টেবিল তৈরি করার নিয়ম। ক্লাস শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। শেষ করে পড়ি, নামাজ পড়ো, 15-20 মিনিট হলে শেষ করে দিও। তাছাড়া তোমাদের এই চ্যাপ্টারটা সিলেবাসে ছিল না, এই জন্য তোমাদের একটু কমপ্লেক্স লাগবে, স্বাভাবিক, আমি জানি। এই জন্য আমি যা দাগে দিতেছি শুধু এতটুকু পড়লেই হবে, আর কিছু লাগবে। আশা করি বুঝছো। এখন তুমি টেবিল তৈরি করছো, টেবিল তৈরি করার পর টেবিলটা তুমি চাইতেছো ডিলিট করতে। ডিলিট করার জন্য তুমি যে সিনট্যাক্স ইউজ করবে সেটা কি? লিখবা ড্রপ টেবিল। ড্রপ টেবিল দেওয়ার পর ড্রপ টেবিলের নাম। ড্রপ টেবিলের পর কি? টেবিলের নাম। তুমি যে টেবিলটা ডিলিট করতে চাইতেছো সেটা লিখবা। তুমি অনলাইন ক্লাস নিতেছি, বসেন। কি লিখলাম এখানে আমি? ড্রপ টেবিল। ড্রপ টেবিল দেওয়ার পর টেবিলের নাম দিতে হবে। টেবিলের নাম দিলে তোমার কি হয়ে যাবে? টেবিলটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এই যে যেমন একটু আগে আমরা টেবিল তৈরি করছিলাম, যে টেবিলটার নাম ছিল স্টুডেন্ট। এখন তুমি যদি এরকম করো, ড্রপ টেবিল দেওয়ার পর স্টুডেন্টের নাম লিখো, তাহলে কি হয়ে যাবে? টেবিলটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আসছি, আমি আসছি।
একজন লোক আসছিল। দেখো, আর একটা কথা হচ্ছে এই এসকিউএল কেস সেন্সিটিভ না, কি না? কেস সেন্সিটিভ না। এখানে যে বড় হাতের অক্ষরগুলো লেখা আছে, তোমার যে বড় হাতের অক্ষরে লিখতে হবে এটা ব্যাপারটা এরকম না। তুমি চাইলে ছোট হাতের অক্ষরে লিখতে পারো, বড় ছোট মিলিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা তো বললাম, দরকার নেই আর। পরে তুমি যদি কোনো একটা ডেটা ইনপুট দিতে চাও, ডেটা ইনপুট দেওয়ার নিয়ম কি? ইনসার্ট ইনটু টেবিলের নাম, তুমি যে টেবিলের মধ্যে ডেটাটা ইনপুট দিতে চাইতেছো সেটা দিবা। দেওয়ার পর প্রথম কলামের নাম দিবা, দ্বিতীয় কলামের নাম দিবা, তৃতীয় কলামের নাম দিবা। তুমি যেই যেই কলামের মধ্যে ডাটাগুলো বসাইতে চাইতেছো সেই কলামগুলোর নাম দিবা। দেওয়ার পর ভ্যালুস, ভ্যালুস দেওয়ার পর তুমি কি করবা? প্রথম কলামের মধ্যে যেই ভ্যালুটা বসাইতে চাইতেছো সেই ভ্যালু বসাবা, দ্বিতীয় কলামের মধ্যে যেই ভ্যালু বসাইতে চাইতেছো সেই ভ্যালু বসাবা, তৃতীয় কলামের মধ্যে যেই ভ্যালু বসাইতে চাইতেছো সেই ভ্যালুটা বসাবা, বসাইলেই শেষ। ঠিক আছে? যেমন তুমি ইনসার্ট ইনটু স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে তুমি ডাটার মধ্যে কি লিখছো, এখানে প্রত্যেকটা কলামের নাম লিখছো, লিখার পর ভ্যালুস দেওয়ার পর তুমি যদি মিজানুর রহমান লিখো, 9 লিখো, 3 লিখো এবং মর্নিং লিখো, তাহলে কি হবে? নেমের জায়গার মধ্যে সে মিজানুর রহমানকে ধরে নিবে, ক্লাসের জায়গার মধ্যে সে 9 কে ধরে নিবে, রোলের জায়গায় সে 3 কে ধরবে এবং সেকশনের জায়গায় সে কাকে ধরবে? ভ্যালুসকে। আশা করি বুঝছো কিভাবে লিখবা। ঠিক আছে? জাস্ট আমাদের এই কোয়েরিটা একটু মুখস্থ করতে হবে, তাইলেই হবে। বাদ বাকি বিস্তারিত বেসিক তো এখন বোঝানোর সময় নাই। পরে ডাটা তুমি যদি পড়তে চাও, ডাটা পড়ার জন্য আমাদের ইউজ করতে হবে সিলেক্ট। সিলেক্ট দেওয়ার পর কলামের নাম দিলে তুমি কলামের ডাটাগুলো পড়তে পারবে। আর যদি পুরো টেবিল পড়তে চাও, পুরো টেবিল পড়ার জন্য এখানে সিলেক্ট লিখতে হবে। সিলেক্ট লেখার পর স্টার চিহ্ন দিয়ে ফ্রম স্টুডেন্টের নাম, স্টুডেন্ট বলতে হচ্ছে এখানে যে টেবিলটা আছে টেবিলের নাম দিতে হবে। সিলেক্ট স্টার চিহ্ন ফ্রম টেবিলের নাম, টেবিলের নাম দিয়ে সেমিকোলন দিয়ে দিলে পুরো টেবিলটা কি হয়ে যাবে? তোমার সামনে শো হবে। তুমি দেখতে চাইলে, তুমি যদি দেখতে চাও টেবিলের মধ্যে কোথাও কোনো ভুল টুল আছে কিনা, ওইগুলো বোঝার জন্য তোমাকে কি করতে হবে? সিলেক্ট স্টার্ট ফ্রম স্টুডেন্ট, বাট যে টেবিলটা আছে টেবিলের নাম, দেন সেমিকোলন, শেষ। আমাদের বিস্তারিত আসলে এত কিছু জানার দরকার নাই, জাস্ট এই কোয়েরিটা মুখস্থ করলেই হবে, আর কিছু লাগবে না। আর বই থেকে একটু রিডিং পড়বা, তাহলে মোটামুটি হয়ে যাবে। বুঝলাম তো এটা। পরে আমাদের এটা মুখস্থ করতে হবে, কিছু অপারেটর আছে, যদি ইকুয়াল, এই চিহ্নটা হচ্ছে শুধু সমান চিহ্ন বোঝাই, এটা হচ্ছে সমান নয় এটা বোঝাই, এটা হচ্ছে গ্রেটার দেন বোঝাই, এটা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল এটা বোঝাই, এটা লেস দেন আর এটা কি লেস দেন আর ইকুয়াল। কোনটা কি নির্দেশ করে সেটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে? তুমি যদি ডিলিট করতে চাও, কোন একটা ডাটা ডিলিট করতে চাইতেছো, ডাটা ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে? ডাটা ডিলিট করার জন্য তোমাদের এটা ইউজ করতে হবে, ডিলিট ফ্রম। ডাটা ডিলিট করবা, কোথা থেকে ডিলিট করবা? কোন একটা টেবিল থেকে না। তুমি যেই টেবিল থেকে ডাটা ডিলিট করতে চাইতেছো সেই টেবিলটার নাম লিখো, কারণ একাধিক টেবিল থাকতে পারে। কিন্তু ডিলিট ফ্রম টেবিলের নাম লিখবা, লিখার পর কোন ডাটাটা ডিলিট করতে চাইতেছো এখানে একটা কন্ডিশন দিতে হবে। তো কন্ডিশন দেওয়ার জন্য এখানে আমাদের লেখা লাগবে হোয়ার, হোয়ারের পর আমাদের কন্ডিশনটা দিতে হবে। যেমন তুমি এখানে ডিলিট ফ্রম স্টুডেন্ট, যে টেবিলটা আছে স্টুডেন্ট টেবিল থেকে ডিলিট করতে চাইতেছো, যেখানে কোনটা ডিলিট করতে চাইতেছো? যেখানে নেম সমান সমান ফারদিন মুনির। নেম সমান সমান ফারদিন মুনির মানে কি? যেখানে নাম ফারদিন মুনির, সেই ডাটাটা তুমি কি করতে চাইতেছো? একবারে ডিলিট করে চাইতেছো। একবারে যদি ডিলিট করতে চাও তাহলে তোমাদের এই কোয়েরিটা ইউজ করতে হবে, মুখস্থ করতে হবে, কিছু করার নেই। পরে আপডেট করতে চাইলে তোমাদের কি করতে হবে? আপডেট দিবা। ডাটা তুমি যদি আপডেট করতে চাও, ডাটা আপডেট করতে চাইলে তোমার কি করতে হবে? আপডেট দিবা। মানে কোনো জায়গায় ভুল হয়েছে, তো ভুল হইতে গেলে ভুল হইতেই পারে। যদি আপডেট করতে চাও তাহলে তোমার কি করতে হবে? ডাটা আপডেট দিবা। আপডেট দেওয়ার পর টেবিলের নাম দিবা, নেওয়ার পর সেট দিবা। সেট দেওয়ার পর প্রত্যেকটা কলামের নাম দিবা। কলামের নাম দেওয়ার পর নতুন ভ্যালু দিবা। মানে যেই কলামের মধ্যে তুমি ভুল করছিলা ওই কলামটার নাম দিবা। আর যেই ডাটাটা ভুল করছো ওইটার পরিবর্তে তুমি নতুন একটা ডাটা লিখবা না, যেই ডাটাটা লিখবা সেটা এখানে লিখবা। আর যদি এখানে একাধিক কলামের মধ্যে ভুল হয়ে যায় তাহলে কলামের নাম ইকুয়াল নতুন ডাটা, কলামের নাম ইকুয়াল নতুন ডাটা, কলামের নাম ইকুয়াল নতুন ডাটা, মাঝখানে চিহ্ন কমা হবে, মানে 2-3 বার লিখবা। আর সবার শেষে হোয়ার, কোথায় চেঞ্জ করতে চাইতেছো সেটা বলতে হবে না? হ্যাঁ বলতে হবে। তো হোয়ার দিয়ে এখানে একটা শর্ত দিবা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝি। যেমন ইনিশিয়ালি এটা লেখা ছিল, মানে নেম ছিল ফারদিন মুনির,
ক্লাস ছিল 1, রোল ছিল 1, আর সেকশন ছিল কি ডে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ক্লাস এখানে 1 হবে না, ক্লাস হবে হচ্ছে 10 আর রোল হবে 3। তুমি একটু ভুল উঠাইছো। এই দুইটা তুমি যদি আপডেট করতে চাও, আপডেট করার জন্য কি করতে হবে, আপডেটে ক্লিক করতে হবে, পরে টেবিলের নাম দিতে হবে স্টুডেন্ট, পরে সেট দিবা। সেট দেওয়ার পর ক্লাসের পরিবর্তে ছিল 1 দিতে চাইতেছো কত 10 না, এই জন্য ক্লাস ইকুয়াল 10 লিখবা কমা। রুলের পরিবর্তে ছিল 1 দিতে চাইতেছো 3, এই জন্য রুল ইকুয়াল কি লিখবা 3 লিখবা। দেওয়ার পর সবার শেষে আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হবে না? হ্যাঁ, কন্ডিশনটা কি হয় আর তুমি এটা যে চেঞ্জ করবা, কোথায় চেঞ্জ করবা, যেখানে নাম সমান সমান ফার্স্ট নেম শেষ। তোমাদের হয়তো একটু কঠিন লাগতেছে, তো কিছু করার নাই, সিলেবাসে ছিল না, এটাই জন্য একটু কমপ্লেক্স লাগবে। তুমি যদি নতুন কলাম অ্যাড করতে চাও, তুমি এখানে একটা টেবিল লিখে ফেলছো আগে থেকে, এরকম একটা টেবিল আছে, এখন তুমি চাইতেছো এখানে আবার নতুন ভাবে একটা কলাম তৈরি করবা। নতুন ভাবে যদি একটা কলাম তৈরি করতে চাও, তাহলে কি করতে হবে, এই যে নতুন ভাবে কলাম তৈরি করার জন্য অল্টার টেবিল দিতে হবে। কি দিতে হবে? অল্টার টেবিল। অল্টার টেবিল দিয়ে টেবিলের নাম দিবা, টেবিলের নাম দেওয়ার পর অ্যাড কলাম দিবা, অ্যাড কলামের পর কলামের নাম, কলামের ডেটা টাইপ। ঠিক আছে, অল্টার টেবিল দিয়ে টেবিলের নাম দিবা, মানে কোন টেবিলের মধ্যে তুমি কলাম যুক্ত করতে চাইতেছো সেটা দিবা। দেওয়ার পর অ্যাড কলাম, অ্যাড কলাম মানে কলাম যুক্ত করবা, কলাম যে যুক্ত করবা ওর নাম দিতে হবে না, হ্যাঁ দিতে হবে। আর কলামে যে নাম দিলা, এখানে কোন ধরনের ডাটা বসবে সেটা বোঝানোর জন্য তোমার এখানে ডাটা টাইপ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড কলামের নিয়ম। যেমন তুমি যদি অল্টার টেবিলের মধ্যে দিয়ে অ্যাড কলামের মধ্যে টেবিলের নাম দিছো, অ্যাড কলাম দিছো, অ্যাড কলামের পর নতুন একটা টেবিল কলামের নাম দিছো মার্কস, তো মার্কসের ডাটা টাইপ কি হবে, যেহেতু একটা সংখ্যা অবশ্যই তুমি এখানে ইন্টিজার দিবা অথবা নাম্বার দিবা, তোমার ইচ্ছা। কঠিন লাগবে, কিছু করার নাই, কারণ তোমাদের সিলেবাস এটা ছিল না। আপাতত জাস্ট একটু আমি যেগুলো দাগাই দিতেছি ওইগুলো পড়ো, তাইলেই হবে। শুধু কন্টেক্সট গুলো মুখস্থ করবা, তাইলেই হবে, সিনটেক্স গুলো। আমাদের ক্লাস শেষ, আর কিছু নাই। ঠিক আছে, আমি যা যা পড়াইছি কি কি, এখান থেকে কেমনে কলাম এড করা লাগে এটা পড়াইছি, কেমনে ডাটা আপডেট করা লাগে এটা পড়াইছি, পরে কেমনে ডিলিট করা লাগে কোন একটা ডাটা এটা পড়াইছি, কোনটা কি নির্দেশ করে সেটা পড়াইছি, ডাটা তোমার কিভাবে পড়া লাগবে সেটা পড়াইছি, পরে ইনপুট দিবে কিভাবে সেটা পড়াইছি, ইনপুট দেওয়ার আগে পরে তুমি টেবিল কিভাবে তৈরি করবা সেটা পড়াইছি, এবং টেবিল ডিলিট করবা কিভাবে সেটা পড়াইছি। এই যে এই কোয়েরিগুলো একটু মুখস্থ করবা আর বাংলা একটু রিডিং করবা, তাইলে আমাদের চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের সাথে যদি মনে হয় আমার ক্লাস নিয়ে ক্লাস হবে তোমাদের আইসিটি, তো মোটামুটি যে বাদ বাকি যে ইয়াটা আছে HTML এটা মহিবাই নিবে, আর ম্যাথমেটিক্স এর যে সূচক লগারিদম এটা ইয়াসিন ভাই নিবে সম্ভবত, যদি না নেই তাহলে আমি নিতে পারি। সবাই ভালো করে এক্সাম দিও আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।